বাহ, অবিশ্বাস্য! এই সৌন্দর্যটা দেখো। নিশ্চিতভাবেই এই ভিডিওটা তোমাকে অনেক সাহায্য করবে, কারণ সম্ভবত তুমি যদি এখানে থাকো তাহলে তুমি ইতিমধ্যে গাছ ছড়ানোর অসংখ্য পদ্ধতি চেষ্টা করে ফেলেছো। তুমি কাটিং কেটে লাগাও, অপেক্ষা করো, কিন্তু কিছুই হয় না। আর যখন কোনোদিন হয়ও, সেটা সাধারণত সহজ গাছের ক্ষেত্রেই হয়। তুমি এখানে যা দেখছো সেটা সেই ক্যাটাগরিতে পড়ে না। এই কাটিংগুলো নাশপাতি, লেবু গাছ আর ম্যাগনোলিয়ার, যেগুলো মোটেই সহজে শিকড় গজায় না। তবুও দেখো, এখানে পুরোপুরি শিকড় গজিয়েছে। এগুলোতে কোনো বিশেষ কিছু নেই, বরং এমন একটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে যেটা সত্যিই কাজ করে। তুমি যদি এখানে এসে থাকো কোনো বাস্তব, প্রাকৃতিক আর কার্যকরী পদ্ধতি খুঁজতে, সহজ গাছ হোক বা কঠিন গাছ, তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছো। এখন আমরা উপকরণগুলো দিয়ে শুরু করব। আর আগেই বলে রাখি, আমাদের খুব বেশি কিছু লাগবে না। প্রথমেই একটা প্লাস্টিকের বালতি লাগবে। এর আকার কোনো ব্যাপার না, তুমি কতগুলো কাটিং লাগাতে চাও তার উপর নির্ভর করে। আরও লাগবে কিছু বালি। এটা সিলিকা বালি, সমুদ্রের বালি, বা এমনকি নির্মাণের বালিও হতে পারে, যা তোমার কাছে আছে। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বালিটা যেন খুব ভালোভাবে ধোয়া আর পরিষ্কার করা থাকে। এছাড়াও আমাদের লাগবে তুলা, গুঁড়ো দারুচিনি, একটি অ্যালোভেরা পাতা, অক্সিজেনযুক্ত পানি, একটি স্প্রে বোতল, একটি পাতলা, পরিষ্কার ও স্বচ্ছ কাপড়, এবং আরও লাগবে 2 চা চামচ উইলো পাতার গুঁড়ো, যা আমরা পরে পানি প্রস্তুত করতে ব্যবহার করব, যেটা দিয়ে আমরা গাছগুলোকে পানি দেব। উইলো পাতা কোথায় পাবেন জানেন না? চিন্তা করবেন না, কারণ ভিডিওর নিচের বর্ণনায় আমি দিয়ে দেব কোথায় পেতে পারেন। যদিও সাধারণত যে কোনো হার্বাল দোকানে এটা পাওয়া যায়। এখন আমরা বালির দিকে যাচ্ছি। আমার ক্ষেত্রে আমি প্রায় 5 কেজি বালি ব্যবহার করব। তবে আপনি আপনার পাত্রের আকার অনুযায়ী এটা ঠিক করে নিতে পারেন। এটা ধোয়া খুবই সহজ। আপনি বালি নিয়ে একটা বালতিতে রাখবেন, তারপর পানি দেবেন, নাড়াচাড়া করবেন এবং কয়েকবার পানি পরিবর্তন করবেন যতক্ষণ না পানি একেবারে পরিষ্কার হয়ে যায়। যখন বালি পরিষ্কার হয়ে যাবে তখন আমরা এটাকে জীবাণুমুক্ত করব। আবার পানি দেব, তারপর 1 চা চামচ হাইড্রোজেন পারঅক্সাইড দেব, ভালোভাবে নাড়াবো এবং কয়েক ঘন্টা এভাবে রেখে দেব। উক্ত সময় পার হলে আমরা পানি ফেলে দেব এবং বালিটাকে একটা পরিষ্কার পৃষ্ঠে, যেমন নতুন প্লাস্টিকের ওপর ছড়িয়ে দেব। তারপর রোদে রেখে দেব যাতে পুরোপুরি শুকিয়ে যায় এবং জীবাণুমুক্ত হয়। এখন আমরা বালতির দিকে যাব। আমরা তল থেকে প্রায় 3 সেন্টিমিটার ওপরে একটা ছিদ্র করব। এটা একদম নিখুঁত হতে হবে না, এই ছিদ্রটাই হবে আমাদের পানির স্তর নির্ধারণের জন্য। ছিদ্রটি তুলার ছোট একটি টুকরো দিয়ে ঢেকে দিই, যাতে পানি বের হতে পারে কিন্তু বালি যেন বের না হয়। এটা হয়ে গেলে আমরা সব বালি ঢেলে দিই। মূল ধারণা হলো, নিচে প্রায় 3 সেন্টিমিটার পানি থাকবে এবং তার ওপরে 3-4 সেন্টিমিটার বালি থাকবে। এর ফলে পানি ক্যাপিলারিটির মাধ্যমে ওপরে উঠে আসে এবং সবসময় আর্দ্রতা আদর্শভাবে বজায় থাকে। এবার আমরা কাটিংয়ের দিকে যাব। আমরা নাশপাতি, লেবু গাছ এবং ম্যাগনোলিয়ার কাটিং কেটে দিই। কাটিংগুলো ভালোভাবে পরিষ্কার করি, অপ্রয়োজনীয় পাতা ফেলে দিই এবং প্রস্তুত করে রাখি। এখন আমরা একটা অ্যালোভেরা পাতা নিই এবং তার শাঁস দিয়ে সব ক্ষত ভালোভাবে মেখে দিই। অ্যালোভেরা কাট অংশকে আর্দ্র রাখে, ফাইটোহরমোন দেয় এবং প্রথম কয়েকদিন সুরক্ষা দেয়। এরপর আমরা সব ক্ষতের ওপর গুঁড়ো দারুচিনি ছিটিয়ে দিই। দারুচিনি একটি দারুণ প্রাকৃতিক ছত্রাকনাশক, যা ছত্রাক ও পচনজনিত সমস্যা এড়াতে সাহায্য করবে। এখন আমরা কাটিংগুলো বালির মধ্যে প্রায় 3 সেন্টিমিটার গভীরতায় বসিয়ে দিই। মাপার দরকার নেই, শুধু যেন ভালোভাবে শক্ত ও স্থির থাকে। এবং এখন আসছে একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখান থেকেই অনেক পদ্ধতি ব্যর্থ হতে শুরু করে। এখন আমরা প্রাকৃতিক ছত্রাকনাশক প্রস্তুত করব। 1 লিটার পানিতে 1 চিমটি দারুচিনি যোগ করি, ভালোভাবে নাড়িয়ে নিই এবং তারপর মিশ্রণটি কফি ফিল্টার বা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিই। কাটিংগুলো আর চারপাশের পরিবেশ ভালোভাবে স্প্রে করি। এই ধাপটি তেমন কিছু মনে না হলেও পরবর্তী সবকিছুর জন্য এটি প্রস্তুতি হিসেবে কাজ করে। এখন আমরা সেচের পানি প্রস্তুত করব, তবে এবার প্রক্রিয়াটি একটু ভিন্ন। আমি এখানে পানি ফুটানোর জন্য একটি বৈদ্যুতিক জগ ব্যবহার করছি, তবে চাইলে আগুনে একটি পাত্রেও এটি সহজেই করা যায়, কোনো সমস্যা নেই। আপনি কোন মাধ্যম ব্যবহার করছেন সেটা কোনো ব্যাপার না। প্রথমেই আমরা 1 লিটার পানি ফুটিয়ে নিই। আমরা সেই 1 লিটার পানি ফুটতে দিই। একবার পানি ফুটে উঠলে সেটি একটা কাঁচের জগ বা পাত্রে ঢেলে নিই এবং সেখানে 2 চামচ উইলো পাতার গুঁড়া যোগ করি। এবারে অপেক্ষা করার পালা। আমরা এটি রেখে দিই যতক্ষণ না পানি কুসুম গরম বা ঠান্ডা হয়।
যখন পানি কুসুম গরম বা ঠান্ডা হয়ে যায় তখন আমরা সবকিছু একটা জগে ঢেলে নিই, ছাঁকনির মাধ্যমে ছেঁকে পাতাগুলো আলাদা করি এবং এখন একবার ছেঁকে নেওয়ার পর আমরা এতে 1 চা চামচ 10 ভলিউম বা 3% ঘনত্বের হাইড্রোজেন পারক্সাইড যোগ করি, যেটা সাধারণত আমাদের ফার্স্ট এইড বক্সে থাকে। ভালোভাবে নেড়ে নিই এবং আমাদের পানি প্রস্তুত। এখন আমরা সরাসরি পুরো বালতির এলাকায় পানি ঢালি যতক্ষণ না দেখি পানি আগে তৈরি করা ছোট ছিদ্র দিয়ে বের হতে শুরু করেছে। যেই মুহূর্তে পানি বেরোয় আমরা থেমে যাই, আরও বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। এখন আমরা বালতিটিকে একটা পাতলা পরিষ্কার ও স্বচ্ছ কাপড় দিয়ে ঢেকে দিই। কাপড়টিতে হালকা করে পানি ছিটিয়ে দিই এবং একটা স্থিতিশীল মাইক্রোক্লাইমেট তৈরি করি। আমরা বালতিটিকে এমন একটি জায়গায় রাখি যেখানে সরাসরি রোদ পড়ে না এবং বাতাসও নেই, কারণ বাতাস কাটিংগুলোকে নাড়িয়ে দিতে পারে, যা আমাদের পছন্দ নয়। যদি আমাদের আদর্শ তাপমাত্রা থাকে 18 থেকে 30 ডিগ্রির মধ্যে, তাহলে সেটা একদম পারফেক্ট হবে। কিন্তু যদি এই তাপমাত্রা না থাকে তাহলে আপনি এটিকে একটি ঘরে বা গ্যারেজে রাখতে পারেন। আর পরবর্তী বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এখনই সবচেয়ে সহজে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে, আমরা বুঝতেই পারবো না। রক্ষণাবেক্ষণ খুবই সহজ। প্রতি 3 বা 4 দিন পর আমরা কাপড়টি সরিয়ে ফেলি, প্রাকৃতিক ছত্রাকনাশক স্প্রে করি এবং আবার ঢেকে দিই। এই ধরনের সংকর প্রক্রিয়া সাধারণত ক্ষয়িষ্ণু চাঁদের সময় করা হয়, কোনো জাদুর কারণে নয়। বরং দেখা গেছে এই পর্যায়ে গাছের রস ডালের নিচের অংশে বেশি জমা হয় এবং এতে শিকড় গজানো সহজ হয়। এটা বাধ্যতামূলক নয়, তবে যদি এভাবে করতে পারো তাহলে আরও ভালো। এবং এখন আমরা সেই অংশে পৌঁছেছি যেটার জন্য সবাই অপেক্ষা করছিলাম। 6 থেকে 8 সপ্তাহ পর তাপমাত্রা, প্রজাতি এবং পরিবেশের ওপর নির্ভর করে এটাই ফলাফল। এখানে আমাদের কাটিংগুলো পুরোপুরি শিকড় গজিয়েছে, সুস্থ সুন্দরভাবে গড়ে ওঠা এবং সক্রিয় শিকড় রয়েছে। তুমি যা দেখছো এটা কোনো একক ঘটনা নয় বা শুধু নির্দিষ্ট কোনো গাছের জন্যই কার্যকর নয়। এটা আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, এই পদ্ধতি এবং এই ফরম্যাটটি এমন গাছ, বৃক্ষ এবং ফলের গাছের জন্য তৈরি যেগুলো সহজে ছড়ানো যায় না, যেগুলো শিকড় গজাতে চায় না এবং সাধারণত প্রতিরোধ করে। আর তুমি যদি ভাবো এটা অন্য প্রজাতির জন্য কার্যকর কিনা, তাহলে এখনই বলে দিচ্ছি, হ্যাঁ কার্যকর। এই পদ্ধতিতে যখন অন্য কোনো উপায়ে কাজ হয় না, তখনও খুব কঠিন গাছগুলোকে সহজেই বাঁচানো যায়। এখন একবার আমরা কাটিংগুলো শিকড় গজাতে পারলে পরবর্তী ধাপটি সহজ হলেও গুরুত্বপূর্ণ। আমরা যা করি তা হলো এগুলোকে ছোট একটি টবে স্থানান্তর করি, যাতে গাছটি ধীরে ধীরে মাটির মতো সাবস্ট্রেটে মানিয়ে নিতে পারে। মনে রেখো, এটি এতদিন বালু ও পানির পরিবেশে বেড়ে উঠেছে, তাই এই পরিবর্তনটা ধীরে সুস্থে করতে হবে। সাবস্ট্রেট হিসাবে সাধারণ যে কোনো ইউনিভার্সাল সাবস্ট্রেট ব্যবহার করা যায়, বিশেষ কিছু লাগবে না। কাটিংটি বসিয়ে টবটি ভরে দিই এবং শুধু হালকা পানি দিই, যাতে সাবস্ট্রেট বসে যায় এবং শিকড়গুলো মাটির সংস্পর্শে আসে। একেবারেই বেশি পানি দেবেন না। এরপর গাছটিকে সময় দিন যাতে সে মানিয়ে নিতে পারে এবং বাড়তে শুরু করে। এবং এখন যদি এই পদ্ধতিটা তোমার কাজে আসে, যদি এটা তোমাকে বুঝতে সাহায্য করে কেন আগের চেষ্টাগুলো সফল হয়নি এবং এখন তুমি বুঝতে পারছো কিভাবে কঠিন গাছ ও গাছপালা প্রচার করতে হয়, তাহলে আমাকে জানাও। একটা লাইক এই ধরনের কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করে, যতটা তুমি ভাবতে পারো তার চেয়েও বেশি। তোমার কোনো প্রশ্ন থাকলে, তাই তো? তুমি যদি চাও আমি এই পদ্ধতি অন্য কোনো গাছ বা জটিল কোনো ফলের গাছে ব্যবহার করি, তাহলে কমেন্টে জানাও, আমরা সেটা দেখব। আর যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করো, কারণ এখানে আমরা সবসময় বাস্তব, প্রাকৃতিক এবং পরীক্ষিত পদ্ধতি শেয়ার করি, যাতে তুমি আর গাছ হারাও না এবং ভালো ফলাফল পেতে শুরু করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে।